আসসালামু আলাইকুম, আমি মোশাররফ মিল্টন। আজকে আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর এই ক্লাস থেকে তুমি তো টেস্ট পরীক্ষায় 100 কমন পাবাই। পাশাপাশি এই ফরম্যাটগুলো থেকে তুমি ফাইনাল পরীক্ষায় 100 কমন পাবা। এটা লিখে রাখতে পারো যে এটা দেখে তোমার কখনোই লস হবে না। যদি পূর্ববর্তী লেকচারটা দেখে থাকো আমার চ্যানেলে তড়িৎ রসায়ন সম্পর্কে, তাহলে আমি দ্বিতীয় লেকচারটা শুরু করতেছি, বুঝতে পারবা। তাহলে লেকচারটা শুরু করে দিচ্ছি। তো দেখো, এখানে আমি উদ্দীপকে দুইটা কোষ রেখেছি, একটা হলো পি কোষ আর একটা হলো কিউ কোষ। তো এখানে এদের বিজারণ বিভবের মান দেয়া আছে এবং বলা হয়েছে পি কোষে 5 এম্পিয়ার তড়িৎ 30 মিনিট চালনার পর দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত হবে। তো এটা 2-3টা স্টেপ মাথায় রেখে কাজটা করতে হয়। এইটা মাথায় রাখার জন্য আমরা প্রথমে দেখো যে তড়িৎ প্রবাহনের আগে সেই দ্রবণের ঘনমাত্রা বের করবো। তাহলে পি কোষ পরের দিকে দেখো যে 1 নম্বরের অ্যান্সার যে তড়িৎ যে প্রবাহ এর আগে আহ, যে দ্রবণের ভর নির্ণয় করব। তড়িৎ প্রবাহের আগে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহের আগে আমরা কি করব, যে ডাব্লু বের করব। তাহলে ডাব্লু ইকুয়াল, তুমি সূত্র জানো কি? ডাব্লু ইকুয়াল এস এম ভি ডিভাইডেড 1000। এটা জানো কিসের সূত্র? মিলিলিটারের সূত্র। দেখো যে এস এম ভি, এস মানে কি? দ্রবণের ঘনমাত্রা কত আছে। এই যে এটা হলো দ্রবণের ঘনমাত্রা, এস এর মান। আর এটা ভি মানে এটা হলো আয়তনের মান। তাহলে এস এর মান কত পাচ্ছি? 0.5 মোলার। এবং সেখান থেকে আমরা কি পারতেছি যে ভি এর মান, ভি এর এম এর মান। তাহলে এখানে দেখো যে এখানে কি কপার ধাতু, অর্থাৎ তড়িৎ চলনের পর দ্রবণের পরিবর্তে ঘনমাত্রা, এখানে শুধু কপার ধাতু ইউজ করব। তো আমরা জানি কপার ধাতুর আণবিক ভর কত, যে 63.5, 63.5 ইন্টু এখানে ভি এর মান কত, 250, 250। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1000, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলেই কত পাবো, যে 7.94 সঞ্চিত পদার্থ গ্রাম। তো এখন দেখো এইটা আমরা বের করলাম। এরপরে আমরা কি করব, যেখানে যদি আমরা তড়িৎ প্রবাহ করি তারপরে কি হবে ঘনমাত্রা। তাহলে তড়িৎ প্রবাহের পরে ঘনমাত্রার জন্য এখানে দেখো তোমার কি আছে, দ্রবণ কপার সালফেট। অর্থাৎ যদি কপার, এখানে কি করে আমরা জানি যে কপার দুইটা ইলেকট্রন, এখানে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়, কপার 2+ পরিণত হয়। তাহলে দেখো আমরা এখান থেকে কি করব, যে পরে অর্থাৎ তড়িৎ প্রবাহের পরে, তড়িৎ প্রবাহের পর, তড়িৎ প্রবাহের পর আমরা সেখান থেকে কি করব, ডাব্লু বের করব। তো এটা আগের ক্লাসেই পড়াইছি যে ডাব্লু ইকুয়াল মিট, মিট ডিভাইডেড কি ইএফ। যে মিট মানে কি, এখানে আণবিক ভর। এখানে কপারের আণবিক ভর কত আমরা জানি, যে 63.5 ইন্টু আই মানে তড়িৎ প্রবাহ। দেখো এই যে দ্রবণের মধ্যে কত তড়িৎ প্রবাহ করতে বলছে, এই যে এটা হলো তোমার আই এর মান, তড়িৎ প্রবাহ। তাহলে কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। ইন্টু টি মানে কি সময়, 30 মিনিট আছে। তাহলে তুমি জানো 30 মিনিট, তাহলে 30 গুণন 60, তাহলে 1800 সেকেন্ড। এটা সেকেন্ডে নিয়ে আসবে। তাহলে আমরা কি পাইলাম, 1800 সেকেন্ড। এইটা ডিভাইডেড ই, ই মানে কি, যে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে বা গ্রহণ করছে। তাহলে কয়টা ইলেকট্রন? 2। তাহলে এটা হলো আমাদের কি, ই এর মান। তাহলে এটা হলো ইলেকট্রন সংখ্যা, ই এর মান। তাহলে এখানে পাচ্ছি 2। আর ফ্যারাডের ধ্রুবক তো জানোই 96500। তো এইটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কি পাবা, এইটা ক্যালকুলেশন করলে তুমি পাবা যে 2.96। তাহলে এটা গ্রাম বের করলাম, ডাব্লু। এখন দেখো দুইটা যেহেতু ডাব্লু, এই জন্য আমরা একটা ডাব্লু কে কি করব, W1, আর একটা ডাব্লু কে W2। অতএব তড়িৎ প্রবাহের আগে এবং পরে, তাহলে আমাদের বিভিন্ন ভর ক্ষয় হয়ে গেছে। তাহলে আমরা কি করব, অতএব পরিবর্তিত ডাব্লু। ডাব্লু এখানে মনে রাখবা, ডাব্লু হলো কখনো ঋণাত্মক হইতে পারে না, কারণ ডাব্লু একটা ভর, ভরের মান কখনো ঋণাত্মক হইতে পারে না। এই জন্য কি করবা, যে বড় ডাব্লু থেকে ছোট ডাব্লু মাইনাস করে দেবো। তাহলে এখানে কি করব, যে বেশি থেকে কমকে মাইনাস করে দেবো। W1 মাইনাস কি করব, W2। তাহলে দেখো এখন আমরা W1 মাইনাস W2 এই মানগুলো আমরা ইনপুট করব। দেখো W1 এর মান কত, W1 এর মান এখানে আছে 7.94 মাইনাস 7.46 গ্রাম। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত পাবা, যে 4.9, এখানে কি পাচ্ছ 4.98 গ্রাম, 4.98 গ্রাম পাচ্ছি। তো এখন দেখো এখানে বলছে যে পরিবর্তিত, আমরা ডাব্লু বের করলাম, বাট আমাদের চাইছে কি,
যে পরিবর্তিত ঘনমাত্রা, এখন তুমি পরিবর্তিত ঘনমাত্রা কিভাবে ইউজ করবা, তো দেখো পরিবর্তিত ঘনমাত্রা ইউজ করার জন্য আমাদের এইটা আমরা মিশিয়ে দিচ্ছি। তো আমরা দেখি যে তড়িৎ প্রবাহের পরে আমরা পরিবর্তিত ঘনমাত্রা বের করব, যে আমরা জানি যে S ইকুয়াল W ইন্টু 1000, অর্থাৎ পরিবর্তিত ঘনমাত্রা, যেহেতু আগে S ইউজ করছি এটা S প্রাইম দিলাম, তাহলে W প্রাইম এবং কি হবে যে MV। তাহলে এখানে দেখো W এর মান কত, এই যে পরিবর্তিত W অর্থাৎ তড়িৎ প্রবাহের আগে এবং পরে, তড়িৎ প্রবাহের আগে এবং পরে এই দুইটার আমরা যে W পাইছি, এই W পার্থক্য কত, যে 4.98 ইন্টু 1000 ডিভাইডেড M, এখানে কি করবা অলওয়েজ ক্যাটায়ন, অর্থাৎ যেটা তোমার কপার আছে, কারণ কপার ধাতু এখানে কপার ধাতুর মধ্যে তড়িৎ প্রবাহ করা হয়েছে, তো কপার ধাতুর আণবিক ভর কত 63.5 এবং এখানে ভি এর মান কত, এই দ্রবণে 250, তাহলে 250 যদি ইউজ করো, এখানে 0.314 কি চাইছে ঘনমাত্রা, ঘনমাত্রা একক কি মোলারিটি, তাহলে এইটাই তোমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে কি করবা, তড়িৎ প্রবাহের আগে একবার W বের করবা, তড়িৎ প্রবাহের পরে একবার W বের করে 2W পার্থক্য থেকে যে W পাবা সেইটা SMV/1000, সেখান থেকে S এর মান বের করবা, তাহলে সেখান থেকে পরিবর্তিত ঘনমাত্রা ঢাকা বোর্ড 23 এবং রাজশাহী বোর্ড 2023 প্রশ্নটা আসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই সলভ করবা। এবং আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে চলে যাই, যে কিউ কোষের কোষ বিক্রিয়া ও কোষ ডায়াগ্রাম লেখো। তাহলে দেখো এইটাও মোস্ট ইম্পর্টেন্ট, অনেক সময় চলে আসে অনেক জায়গার মধ্যে, তো আমরা এটা লক্ষ্য রাখতেছি বোর্ডের মধ্যে। তো যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, সুতরাং মনোযোগ দিয়ে লেখাপড়া করবা আর আমার ক্লাসগুলো রেগুলার দেখার চেষ্টা করবা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে সম্পূর্ণটা কভার করে দেওয়ার। তাহলে দেখো 1 নম্বর অ্যান্সার শেষ, আমরা 2 নম্বর দেখো যে কোষ বিক্রিয়া কিউ কোষে, দেখো কিউ কোষে দুইটা জিনিস আছে, তো এখানে কি আছে, একটা আছে জিঙ্ক সালফেট দ্রবণ আর একটা আছে কপার সালফেট দ্রবণ। বলো তো দেখি এখন জিঙ্ক সালফেট কপার সালফেট দ্রবণের মধ্যে অ্যানোড কি, তোমরা ধাতু সক্রিয়তা সিরিজ যে পড়ে থাকো তাহলে জানবা যে যারা কি করে উপরে অবস্থান করে সক্রিয়তা সিরিজে, তারা হলো কি অ্যানোড। এইটা জানো যে কেনাকে মেকাইবার এলু যেন ফিরে সুমিতাকে পাবে, হাই কুলঙ্গার কাপুরুষ হাজি হাজি পিটাবে আমায়। এইটা যদি না জানো আমি পরে একটা লেকচার দেওয়ার চেষ্টা করব, তো আজকে যতটুকু জানতে হবে, দেখো কেনাকে মেকাইবার এলু যেন ফিরে, যেন মানে জিঙ্ক, ফিরে সুমিতাকে পাবে হাই কুলঙ্গার কাপুরুষ, কাপুরুষ মানে কপার, তার মানে এখানে জিঙ্ক যেহেতু যেন উপরে চলে আসে, তাহলে জিঙ্ক হলো অ্যানোড। তাহলে তোমরা জানো যে কোষ ডায়াগ্রামে অ্যানোডে কি ঘটে, তাহলে অ্যান্সার আমরা 2 নম্বরের অ্যান্সার লিখতেছি, তাহলে অ্যান্সার 2। তাহলে আমরা জানি অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া ঘটে, অর্থাৎ অ্যানোডে কি ঘটে, জারণ অর্ধ বিক্রিয়া। তো এখন দেখো অ্যানোডে জারণ কি ঘটবে, যে জিঙ্ক সে কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে, যে জিঙ্ক 2+। এখন দেখো জিঙ্ক 2+, এখানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, এই দিকে মাইনাস দিলে হবে, ছেড়ে দেওয়া মানে কি, সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে মাইনাস দুইটা ইলেকট্রন, তুমি যদি করো স্যার এখানে মাইনাস দেব না, তাহলে এখানে প্লাস দুইটা ইলেকট্রন করতে হবে, তাহলে যেটাই করো একই জিনিস। আমি এটা আমার যেভাবে শিখাই এভাবেই আমি শিখাই, এভাবে মনে রাখো। তাহলে আর কি হবে, ক্যাথোডে কি ঘটে, বিজারণ ঘটে, জানো যে জাগ্রত বিজ্ঞান, অর্থাৎ অ্যানোডে জারণ, ক্যাথোডে কি হয় বিজারণ। তাহলে বিজারণে কি ঘটবে, এই যে দ্রবণে কপার আছে, তাহলে এই যে কপার সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার 2+ হবে, কি করতেছে গ্রহণ করা মানে এখানে যোগ করবা, তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, যে কপারে পরিণত হচ্ছে। তাহলে দেখো এখন আমরা কি করব, যে যেহেতু ইলেকট্রন বলছে এটাকে কেটে দেব, সামগ্রিক কোষ বিক্রিয়া লিখবো, সামগ্রিক কোষ বিক্রিয়া। তো এখানে দেখো সামগ্রিক কোষ বিক্রিয়া লিখতে হবে কিভাবে, ডান অংশ যোগ ডান অংশ, অর্থাৎ এই যে বিক্রিয়ার ডান অংশে আছে জিঙ্ক প্লাস এই বিক্রিয়ার ডান অংশে আছে কপার 2+, তাহলে এটা কি হচ্ছে, যে জিঙ্ক 2+ এ কনভার্ট হচ্ছে, জিঙ্ক 2+ এবং কপার। তো এখন বিষয়টা দেখো, যেখানে সলিড আছে, অর্থাৎ যেখানে ধাতব অবস্থা আছে এটাকে সলিড বলবো, আর যেখানে আয়ন আছে এটাকে অ্যাকুয়াস, জলীয় দ্রবণ। তাহলে এখানে আয়ন আছে, এটা হলো কি অ্যাকুয়াস, এটা হলো কি সলিড। তো উপরের গুলো তো তোমরা বসাই দিয়ে নিও, এটা হলো সলিড, এটা হলো কি অ্যাকুয়াস, তাহলে এটা সলিড, এখানে আয়ন আছে, এটা হবে অ্যাকুয়াস, তাহলে এখানে আয়ন নেই, তাহলে এটা হচ্ছে সলিড। তাহলে দেখো এইটা করার পর তোমরা এখানে জারণ কোষ লিখবা, যে জারণ কোষ কিভাবে হয়েছে কও দেখি,
যে জারণ বিভব বা জারণ কোষ। জারণ বিভব দেখো জিঙ্ক কিসে কনভার্ট হয়ে গেছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কনভার্ট হয়ে গেছে, তাহলে এটাকে আমরা লিখবো কি জারণ বিভব, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক মানে এখানে ধাতু অবস্থা মানে কি সলিড, তাহলে কিসে কনভার্ট হয়ে গেছে জিঙ্ক 2+। এইটার মান কত আছে অর্থাৎ আমরা পরে দেখতেছি, এই কোষে যেহেতু এটা চাইনি, শুধু কোষ বিক্রিয়া এবং বিজারণ। এবং বিজারণ কি হবে, বিজারণ সেম একইভাবে কপার 2+ থেকে কিসে কনভার্ট হয়ে গেছে, তাহলে ই সেল এখানে কপার 2+, কপার 2+, তাহলে এখানে কি আছে আয়ন আছে অ্যাকুয়াস, কিসে কনভার্ট হয়ে গেছে কপার সলিড। তো এখন দেখো এইটা হলো তোমার কোষ বিক্রিয়া, কিন্তু এখানে দেখো কোষ বিক্রিয়া সহ কি চাইছে, যে কোষ বিক্রিয়া ও কোষ ডায়াগ্রাম। কোষ ডায়াগ্রাম কি জিনিস, খুব সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। এটা কি করবা, যে কোষ ডায়াগ্রাম বা এটাকে সংকেত বলে, কোষ সংকেত, তা আমরা ডায়াগ্রাম যেহেতু প্রশ্নে চাইছে ডায়াগ্রামেই লিখবো। তো কোষ ডায়াগ্রাম কি করব, যে অ্যানোড লিখতে হবে, যে এইটা হলো তোমার ডান পাশে অলওয়েজ ক্যাথোড এবং বাম পাশে অলওয়েজ অ্যানোড লিখতে হয়। তাহলে দেখো অ্যানোডে জারণ ঘটে, আমরা জানি, তাহলে জারণ কি ঘটছে, যে জিঙ্ক এখানে মুক্ত অবস্থা মানে সলিড, জিঙ্ক কিসে কনভার্ট হয়েছে, এটা স্লাশ মানে একটা কোষকে বোঝায়, এবং জিঙ্ক কিসে কনভার্ট হয়ে গেছে একুয়াস, একুয়াস মানে কি জিঙ্ক 2+। এবং এখানে বাম দিকে আমরা কি করব, বিজারণ লিখবো, তাহলে বিজারণ কি হয়েছে কপার 2+, এইটা হলো অ্যাকুয়াস থেকে কিসে কনভার্ট হয়ে গেছে যে কপার সলিড। এখন দেখো এই যে কোষ বিক্রিয়া, এই যে এইটা দ্বারা কি বোঝায়, তো এইটা দ্বারা একটা লবণ সেতুকে বোঝায়, কাকে বোঝায়, লবণ, যেহেতু লবণ সেতু সংযোগ আছে দুইটা উলম্ব রেখার টান দেব, এইটা মানে কি, যে লবণ সেতু এই যে এই অংশটা আর এই অংশটা, এটা যেহেতু কি আছে ডানে আছে, ডানে আছে, তাহলে এটা হলো অ্যানোড, আর এইটা যেহেতু বামে আছে এটা হলো কি ক্যাথোড। তাহলে আশা করি এ জাতীয় যত প্রশ্ন আসে তুমি একবারেই সব লিখতে পারবা। এবং আমরা 3 নম্বর প্রশ্নের মধ্যে চলে আসছি। 3 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে পি কোষে ব্যবহৃত দ্রবণটি দস্তার পাত্রে দীর্ঘদিন রাখা যাবে কিনা। তাহলে এটার জন্য আমার পূর্ববর্তী যে লেকচার ছিল, যে ক্লাস ছিল, সেই ক্লাসটা তোমাকে দেখতে হবে, যে কিভাবে আমরা রাখবো না রাখবো। আমরা আগের ক্লাসেই পড়ছি, যদি ইনট সেল পজিটিভ হয় তাহলে সেটা রাখা যাবে কি যাবে না, সেটা রাখা যাবে না, কারণ ওইটা পাত্রকে কি করবে, ক্ষয় করবে। তাহলে এবং এখানে বলা হয়েছে যে দস্তার পাত্রে দীর্ঘদিন রাখা যাবে কিনা, এখানে অ্যানোডকে আমরা আগের দিন 3 নাম্বার শর্তের মধ্যে আমরা লিখছি, যদি কি হয়, যে যার পাত্র হয় সে অলওয়েজ কি হয় অ্যানোড হয়, এবং যার দ্রবণ হয় সে অলওয়েজ কি হয় ক্যাথোড হয়। তাহলে দেখো এখানে দস্তার পাত্র বলছে, দস্তা মানে কি তুমি জানো, দস্তা মানে জিঙ্ক। তাহলে যদি দস্তা মানে জিঙ্ক হয়, তাহলে আমরা এখন এই কোষ বিক্রিয়াটা আমরা দেখবো রাখা যাবে কিনা। তাহলে আমরা এটা মিশাই দেই। পরবর্তী যে 3 নাম্বার প্রশ্ন আছে, এই 3 নাম্বার প্রশ্নটাকে আমরা সলভ করে ফেলি, খুব ইজি। তড়িৎ রসায়নে এই ক্লাসগুলো করলে তুমি শিওর 10 মার্ক পাবা, এটা কোনো সমস্যাই হবে না তোমার জন্য। তাহলে আমরা এখন 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার করব। আর 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার চলতে চলতে কি করবা, এই চ্যানেলটা টুপ করে গিয়ে তুমি কি করো, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে আমরা দেখি 3 নাম্বার প্রশ্নের অ্যান্সারটাকে আমরা করে ফেলি। যে 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কি, যে পি কোষে ব্যবহৃত দ্রবণটি দস্তার পাত্রে রাখা যাবে কিনা। দস্তার পাত্র মানে কি, দস্তা মানে তুমি জানো কি, দস্তা মানে জিঙ্ক, দস্তা মানে কি জিঙ্ক। তো এখানে ভাইয়া অ্যানোড কে হবে, তুমি তো জানো যে অ্যানোড মানে কি, আগের দিন যে 3টা শর্ত লিখছিলাম অ্যানোড চেনার উপায়, জানো কি, যে 3 নাম্বার শর্তের মধ্যে আমি লিখে দিছি যার পাত্র সে অলওয়েজ অ্যানোড এবং যার দ্রবণ সে ক্যাথোড। তাহলে এখানে পি কোষ, এই কোষের মধ্যে এখন অ্যানোড কে হবে, দস্তা বলা হয়েছে, তাহলে দস্তা হচ্ছে কি এখানে অ্যানোড। তো অ্যানোডের মধ্যে তুমি জানো কি ঘটে, অ্যানোডে পৃথিবীর সকল জারণ বিক্রিয়া কোথায় ঘটে, অ্যানোডে ঘটে। তাহলে পৃথিবীর সকল জারণ বিক্রিয়া যেহেতু অ্যানোডে ঘটে, তাহলে আমরা কোষ বিক্রিয়া দেখি, যে অ্যানোডে অক্সিডেশন NO, অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে। তাহলে এখানে দেখো অ্যানোডে কে যাবে, এখানে যার পাত্র সে অ্যানোড। এখানে বলা হয়েছে কি দস্তা, দস্তা মানে কি, আমরা যে জিঙ্ক, তাহলে জিঙ্কে অ্যানোডে মানে কি হবে, অ্যানোডে আমরা জানি ইলেকট্রন ত্যাগ ঘটে, 2টা ইলেকট্রন মাইনাস করলাম, জিঙ্ক থেকে কিসে কনভার্ট হয়ে গেল জিঙ্ক 2+, যেখানে আয়ন সেখানে কি দ্রবণ মানে অ্যাকুয়াস, যেখানে আয়ন নেই মানে সলিড। তারপরে আমরা কি করব, ক্যাথোড, ক্যাথোডে কি ঘটলো, বিজারণ ঘটলো। তাহলে বিজারণ মানে কি, কোন কোষে, পি কোষে দ্রবণ কে আছে, কপার সালফেটের দ্রবণ আছে। দ্রবণ মানে কি, দ্রবণ মানে আয়ন, আয়ন মানে কি অ্যাকুয়াস। তাহলে কি করতেছে, 2টা ইলেকট্রন কপার গ্রহণ করে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, যে কপার
মুক্ত সলিডে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন আমরা টোটাল যদি সেল রিঅ্যাকশন দেখি, যে টোটাল সেল রিঅ্যাকশন, টোটাল সেল রিঅ্যাকশন এখানে কি ঘটতেছে দেখো, ইলেকট্রন ইলেকট্রন কাটা, তাহলে জিঙ্ক সলিড প্লাস ডান অংশ, অর্থাৎ এই বিক্রিয়ার ডান অংশ যোগ এই বিক্রিয়ার ডান অংশ, কপার 2 প্লাস। আশা করি সব বুঝতে পারতেছো, এবং কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানাবা। এবং এখানে জিঙ্ক 2 প্লাস, এইটা কি আছে অ্যাকুয়াস প্লাস কৃষি, এইখানের বাম অংশ কি আছে সলিড কপার। তাহলে দেখো ভাই যে এখন কি করবে, তুমি সূত্র জানো কি, তুমি তো সূত্র জানো, 1 নাম্বার সূত্র দিয়ে অঙ্ক করতে বলছি যে ই সেল ইকুয়াল কি, যে ই নট অ্যানোড, অ্যানোডের অক্সিডেশন প্লাস কি ই নট ক্যাথোড, ক্যাথোডে কি ঘটে ভাই বিজারণ ঘটে, বিজারণ ঘটে। এখন দেখো অ্যানোডে জারণ, জারণ মানে কি তুমি কি জানো, জারণ মানে তোমাকে শিখাইছি, জারণ মানে কি, জারণ মানে, জারণ মানে কি, জারণ মানে একটা কোষে কি থাকবে দেখো জিঙ্ক আগে মুক্ত পরে ধাতব আয়ন, তাহলে কি হবে, অর্থাৎ আগে ধাতু পরে ধাতব আয়ন মানে জারণ। তাহলে জিঙ্ক থেকে কিসে কনভার্ট হয়ে গেছে জিঙ্ক 2 প্লাস, তাহলে এটা জারণ বিভব, এই মান দেয়া আছে দেখি আমরা, কিন্তু না ভাই কোষে তো কি দেয়া আছে, ঘটছে জারণ, কোষে দেয়া আছে বিজারণ, তাহলে বিজারণ থেকে জারণ আসার প্রক্রিয়া কি, মান ঠিক রেখে জাস্ট সাইন চেঞ্জ করে দেবো। তাহলে এখানে মাইনাস সাইন ছিল, এটা হয়ে যাবে প্লাস, মান ঠিক সাইন চেঞ্জ, তাহলে প্লাস কত আসতেছে যে 0. অর্থাৎ 76 ভোল্ট। তাহলে এটা হলো আমাদের কি জারণ বিভব, এটা জানো জারণ বা অক্সিডেশন বিভব। এখন বিজারণ বিভব মানে কি দেখো, এই যে কপার তোমার ছিল, কপার কিসে কনভার্ট হয়ে গেছে, কপার হয়ে গেছে কপার 2 প্লাস, অর্থাৎ কপার 2 প্লাস মানে কি বিজারণ বিভবে আগে কি থাকে চার্জ থাকে, এবং পরে কি হয় ধাতুর অবস্থা হয়। এবং এখানে দেখো কোষ ঘটছে বিজারণ, দেয়া আছে বিজারণ, তাহলে আমরা চেঞ্জ করব না, কারণ আমার সূত্র হলো একটা জারণ লাগবে একটা কি লাগবে বিজারণ লাগবে। তাহলে বিজারণের মান কত আছে প্লাস 0.34 ভোল্ট। এখন তুমি এই দুইটাকে বসাই দাও, অ্যানোডে অক্সিডেশন জারণ কার ঘটছে, অর্থাৎ ই নট, অ্যানোড হচ্ছে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, প্লাস সূত্রের প্লাস, ক্যাথোডে কি ঘটছে ই নট বিজারণ মানে কপার 2 প্লাস থেকে কি হয়ে গেছে কপার হয়ে গেছে। তো দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর মান তুমি বের করে ফেলছো অলরেডি 0.76 ভোল্ট প্লাস, এটা বিজারণ, বিজারণের মান কত দেওয়া আছে প্লাস 0.34 ভোল্ট। তো এই দুইটাকে যদি তুমি যোগ, তো এখন এখানে তোমার ইনট সেল, ইনট সেলের মান পজিটিভ, ভাইয়া ইনট সেলের মান পজিটিভ হলে কি হয়, ইনট সেল মানে কি ইনট সেল অর্থাৎ ই সেল, ই সেল 0 থেকে 1 বেশি অর্থাৎ পজিটিভ, যদি ই নট সেল পজিটিভ হয় তাহলে বিক্রিয়া কি হয় স্বতঃস্ফূর্ত হয়। তাহলে বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে ওই পাত্রের মধ্যে কি দীর্ঘদিন রাখা যাবে কি না, তাহলে তুমি তো স্বীকার্যের মধ্যে বা শর্তের মধ্যে পড়ছো যে রাখা যাবে না, রাখা যাবে না। তো আমরা এই প্রশ্নটা খুব তাড়াতাড়ি খুব সহজে আমরা অ্যান্সার করে ফেললাম। এখন আমরা যে বিষয়টা দেখব সেই বিষয়টা হলো যে পরবর্তী যে প্রশ্নে আসছে যে কিউ কোষের মধ্যে, কিউ কোষে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটবে কিনা সেটা আমরা দেখব। তো আমরা একটু নিচে ফেলি, আর এর মাঝে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমরা দেখি ইনট সেল কত পাইলাম 1.0। তাহলে এইটাকে আমরা এখন দেখি যে স্বতঃস্ফূর্ত ঘটবে কিনা, দেখো দেখতেই থাকো। এখন আমরা দেখব স্বতঃস্ফূর্ত ঘটবে কিনা, দেখো কিউ কোষের মধ্যে, তাহলে পি কোষে আমরা দেখলাম যে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটছে। এখন কিউ কোষে দেখো ভাইয়া কি দেওয়া আছে, যদি ঘনমাত্রা দেয়া থাকে, অবশ্যই ঘনমাত্রা দেয়া আছে, ঘনমাত্রা দেয়া থাকলে কোন সমীকরণ পড়বে, ঘনমাত্রা যদি দেওয়া থাকে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে নাস্ট সমীকরণ বা নান্স সমীকরণ থেকে সমাধান করতে হবে। তোমাকে নান্স সমীকরণ আমি আগের ভিডিওয়ে দেখাইছি, তাহলে সেখান থেকে দেখে নিবা। তো আমরা এখন দেখি, তাহলে আমরা এখান থেকে কি জানি যে ই নট অর্থাৎ ই সেল ইকুয়াল কি ই নট সেল, ই নট সেল একটু ভালো করে লিখে দেই, ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড কি ইএফ লন উৎপাদ ডিভাইডেড বিক্রিয়ক ছিল। তো দেখো তোমার উৎপাদ কোনগুলো,
তো এই যেগুলো যেগুলো উৎপাদ, তাহলে উৎপাদ দেখি আমরা লিখি যে জিঙ্ক 2 প্লাস, সামনে যদি কিছু থাকতো এটা পাওয়ার হইতো, এখানে সামনে নেই, পাওয়ার হইলো না, উৎপাদ দ্বয়ের আয়ন দ্বয়ের গুণফল, তাহলে প্লাস কপার, তাহলে ডিভাইডেড বিক্রিয়ক, বিক্রিয়কে কি আছে যে জিঙ্ক আছে, বিক্রিয়কে কি আছে জিঙ্ক, ইনটু বিক্রিয়কে কি আছে কপার 2 প্লাস। তাহলে এই সমীকরণ থেকে আমরা বের করব, তাহলে এই সমীকরণ থেকেই এই একটু আগেই তুমি এই সমীকরণে পি সেলের মধ্যে ই নট সেল এইটার মান কত পাইছিলা, এটার মান পাইছিলা প্লাস 1.1 ভোল্ট, তাহলে প্লাস 1.1 ভোল্ট, তাহলে তোমার এই যে ই নট সেলের মান আমরা বসাই দিলাম প্লাস 1.1 ভোল্ট মাইনাস আর, আর এর মান কি, আর তো জানি এসআই বসাইতে হয় 8.314 ইনটু টি, তাপমাত্রা কত, এই পাত্রে তোমার তাপমাত্রা দেয়া থাকবে মনে করো যে 25°C, হ্যাঁ 25°C তাপমাত্রা, টি কে কিসে বসাইতে হবে কেলভিন, তাহলে 273 যোগ করলে কত হবে 298 হবে, তাহলে 298 ডিভাইডেড ই, এখন কোনটা বসাবো সমতাকৃত ইলেকট্রন, যদি এখানে 2 3 থাকতো গুণ করতাম 6 থাকতো তখন 6 বসতো, তো এখন আমরা কত বসাবো এখানে 2, আর ফ্যারাডের ধ্রুবক 096,500, তারপরে কি থাকছে লন। এখন দেখো ভাইয়া যে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস কোথায় আছে, জিঙ্কের আয়ন এখানেই আছে, কারণ কি, কারণ যদি তুমি কি করো জিঙ্ক সালফেটকে তড়িৎ বিশ্লেষণ করো তখন কি পাবা জিঙ্ক 2 প্লাস প্লাস কি SO4 2 মাইনাস, তাহলে এক্স্যাক্টলি আয়নের মধ্যে কি আছে জিঙ্ক 2 প্লাস আছে, তার ঘনমাত্রা কত 0.1, তাহলে 0.1। এখন ভাইয়া কপার কোথায় আছে, কপার দেখো মুক্ত অবস্থায় আছে, মুক্ত বা কঠিন বা ধাতব অবস্থায় যেটাই থাক সেটার মান অলওয়েজ 1 ধরতে হবে, তাহলে সেটার মান কত ধরলাম 1 ডিভাইডেড, এটা মুক্ত বা ধাতব অবস্থায় আছে জিঙ্কের মান হবে 1। এখন দেখো কপার 2 প্লাস সেম একইভাবে এখানে কপার 2 প্লাস আছে, এই দ্রবণের ঘনমাত্রা কত 0.2, তো তুমি যখন এইটাকে ক্যালকুলেশন করবা প্লাস পাবা কত 1.1089 ভোল্ট, দেখো 10189 ভোল্ট, তাহলে এই বিক্রিয়া এখন বলো পজিটিভ না নেগেটিভ মান, অবশ্যই ই নট সেলের মান কি আসলো অর্থাৎ ই সেল, ই সেল 0 থেকে বড় মানে পজিটিভ, পজিটিভ আসলে কি হবে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটবে, তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা ঘটবে, তাহলে স্বতঃস্ফূর্ত ঘটবে এবং পাত্রে রাখা যাবে না। তাহলে কখন তুমি ইনট সেল অর্থাৎ কখন তুমি নাট সমীকরণ থেকে ইনট সেলের মান বের করবা, তাহলে ক্লিয়ার কাট মনে রাখবা যখন টেম্পারেচার দেয়া থাকবে এবং কি থাকবে দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকবে, এই যে দ্রবণের ঘনমাত্রা থাকলে তুমি কি করবা নাট সমীকরণ থেকে করবা। তাহলে আশা করি সম্পূর্ণটাই বুঝতে পারছো। তাহলে এখন দেখবো আমরা পি কোষে অনুসৃত ফ্যারাডের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা। তাহলে আমি তোমাকে ফ্যারাডের সূত্রের বিবৃত ব্যাখ্যা আগের ভিডিও পড়াইছি এবং সমস্যা নেই, আজকেও একটু কষ্ট করে দিচ্ছি, ক্লাসটা দেখে দাও। কিন্তু সবচেয়ে মূল বিষয় হলো ক্লাস রেগুলার দেখতে হবে এবং পরীক্ষায় ভালো মার্ক পেয়ে ফ্যামিলির মুখে হাসি ফোটাইতে হবে এবং সেজন্য করণীয় কি বেশি বেশি করে পড়তে হবে। তাহলে আমরা দেখি শেষ অ্যান্সার আমাদের 5 নং যে প্রশ্ন ছিল, তাহলে 5 প্রশ্নের অ্যান্সার করতেছি যে ফ্যারাডের সূত্রটা কি ছিল, আমি লিখে দিচ্ছি ডাব্লিউ প্রপোর্শনাল কি কিউ, তুমি জানো কি করি, অর্থাৎ যদি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে পি কোষে অনুসৃত, কারণ পি কোষটা কি আছে কপার সালফেট, কপার সালফেট একটা কি তড়িৎ বিশ্লেষ্য কোষ, তাহলে এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষের জন্য ফ্যারাডের সূত্র প্রযোজ্য। তাহলে আমরা কি করব যেখানে সমানুপাতিক থাকবে এটাকে তুলে দিয়ে জেড কিউ নিলাম, এখানে জেড কি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে তুমি জানো যে কিউ ইকুয়াল কি আইটি, তাহলে এখানে বসাই জেড ইকুয়াল কি পাইলাম আইটি, কারণ কি যেহেতু কিউ ইকুয়াল কি পাই আমরা কিউ ইকুয়াল পাই আইটি, তো এই মানটা ইউজ করলে এখানে তুমি কি পারলা জেড ইকুয়াল অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল জেড আইটি, এটাই কার সূত্র, এটাই ফ্যারাডের সূত্র। তাহলে এই তো ফ্যারাডের সূত্র, তুমি বিবৃতি দিলা একটু ভাষা লিখে দিবা। তো আমরা দেখো জেড ইকুয়াল তোমরা জানো যে জেড ভাঙাইলে কি পাই জেড ইকুয়াল আণবিক ভর যোজনী ইনটু ফ্যারাডের ধ্রুবক, চাইলে এটা বসাই দিতে পারো জেড ইকুয়াল যদি জেড মানে কি এম, তাহলে উপরে পাই কি এমআইটি ডিভাইডেড কি ইএফ ইএফ, তো এইটা থেকে করবা। আরেকটা বিষয় হলো অনেক সময় এখানে কি চাইতে পারে যে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে চাইতে পারে, তাহলে পরমাণুর সংখ্যা যদি চায় তাহলে সূত্র পরমাণুর সংখ্যা ইকুয়াল কি
আইটি ইন্টু এনএ ডিভাইডেড ইএফ। তাহলে যদি এই প্রশ্নটা পরিবর্তিত ঘনমাত্রা না চেয়ে যদি কি চাইতো যে এই দ্রবণের মধ্যে কতটি কপার পরমাণু সঞ্চিত হবে বা কতটি কপার ধাতু সঞ্চিত হবে, এই জাতীয় যদি প্রশ্নের অ্যান্সার চায় তাহলে তুমি কি করবা, এই যে কপার পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা বা আয়ন সংখ্যা নির্ণয়ের এইটা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, মনে রাখবা। তাহলে এখানে দেখো যে এই সূত্রের জন্য আমি এক্সট্রা বলাই দিচ্ছি। তাহলে আই এর মান কত, 5 এম্পিয়ার ইন্টু কি আছে টি, টি মানে সময়, সময় কত 30 মিনিট, সেকেন্ডে গেলে কত হবে 30 গুণ 60 1800 সেকেন্ড, ইন্টু এন এ মানে কি অ্যাভোগাড্রোর ধ্রুবক 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড ই মানে কি এখানে কোন দ্রবণ ছিল পি কোষে কপার সালফেট, কপার সালফেট দ্রবণে কপার কত থাকে 2+ থাকে, তাহলে ইলেকট্রন অর্থাৎ এখানে কত থাকতেছে 2, এফ এর মান কত 96500। তাহলে এইটা থেকে যদি তুমি করো তাহলে কুলম্ব, তাহলে এইটা থেকে তুমি যে অ্যান্সারটা পাবা এইটাই হলো কপার পরমাণুর সংখ্যা এতটি। তাহলে এইটাই হলো অ্যান্সার। তো আজকের জন্য যতদূর আয়োজন করছি এটাই ছিল। তো আজকের ক্লাসটা আশা করি বুঝতে পারছো, এবং প্রতিনিয়ত এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।